শুক্রবার সাত সকালে ইডির বেনজির অভিযান, রাজ্যের নানা প্রান্তে একসঙ্গে ইডির হানা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে মন্ত্রী আমলাদের বাড়ি ঘিরে তল্লাশি। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। তারা মূলত ফৌজদারি দিকটি খতিয়ে দেখছে। বেআইনি নিয়োগের পিছনে কি আর্থিক লেনদেন, এর উত্তর খুঁজতে তদন্তে ইডি। এ বিষয়ে একাধিক আবেদনকারী ও সাক্ষীর বয়ানও রেকর্ড করেছেন ইডির অফিসাররা। শুক্রবার প্রথম রাজ্য জুড়ে তল্লাশি। পার্থর নাকতলা বাড়িতে হাজির ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থর নাকতলা বাড়িতে পৌঁছয় ইডির ৮ জনের দল। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেন ইডির আধিকারিকরা। থাকার ঘরগুলির পাশাপাশি তল্লাশি চলে পার্থর অফিস ঘরেও। 12:30 নাগাদ পার্থ অসুস্থ বোধ করেন বলে সূত্রের দাবি। খবর পেয়ে চিকিৎসককে নিয়ে পৌঁছন পার্থর আইনজীবী। সূত্রের খবর, চিকিৎসককে বসিয়ে রাখা হয় বসার ঘরে। বেলা বাড়তে আরও ইডি আধিকারিক পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এর আগে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে যখন ইডি, তখনই নিউ বারাকপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের বাড়িতেও ইডির হানা। পশ্চিম মেদিনীপুরে পিংলায় মন্ত্রীর আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রের আরেক সংস্থা আয়কর দপ্তর। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিজাম প্যালেসে আগেই শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আদালতের নির্দেশে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার পরেশের বাড়িতে ইডির আধিকারিকরা, কিন্তু মন্ত্রী তখন সেখানে ছিলেন না। তল্লাশির সময় কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, একইভাবে বেরোতেও দেওয়া হয়নি কাউকে। আমি একবার চেষ্টা করেছিলাম যে আমার কাকিমা ছিল এবং আমার বোন ছিল, দুজনেই মহিলা, যদি কোনো ওই জিনিসপত্র বা খাওয়ার জিনিসপত্র বা উল্টাপাল্টা কিছু লাগে সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওনাদের সিকিউরিটি গিয়ে বললেন যে না, এন্ট্রি নেই, না ফোন সব বন্ধ। আমি একবার চেষ্টা করেছিলাম, ফোন সব বন্ধ। এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এদিন তার বাড়িতেও ইডির হানা। এক মহিলা সহ 7 জন অফিসারের একটি দল এসপি সিনহার বাড়িতে যায়। সূত্রের খবর, প্রাক্তন উপদেষ্টার কোথায় কত সম্পত্তি রয়েছে সেটা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এদিন তার বাড়িতেও ইডির তল্লাশি। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধাননগরের ইডি দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময়ের কাদাপাড়ার ফ্ল্যাটে পৌঁছয়। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এদিনে ইডির আলাদা আলাদা টিম হানা দেয় মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন উপশিক্ষা অধিকর্তা একে সরকারের বাড়ি। এসএসসি দুর্নীতি মামলায় অভিযোগ উঠছে বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে। এদিন তার বাড়িতেও পৌঁছয় ইডির 5 জনের দল। অন্যান্য জায়গার মতোই বাগদাতেও ইডির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার নজিরবিহীন হানা ইডি। রাজ্যের 13 জায়গায় অভিযান, মন্ত্রী আমলাদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি। এর প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কা এদিন সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা। নিউজ 18 বাংলা। ইডির বেনজির হানা, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে তল্লাশি। কিন্তু কেন ইডির নজরে মন্ত্রী আমলারা? মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি, পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিক্ষক। এসএসসি দুর্নীতি মামলায় এমনই নানা অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অর্থের লেনদেন হয় বলেও অভিযোগ। বেআইনি নিয়োগের পিছনে কি তাহলে আর্থিক লেনদেন? উত্তর খুঁজতে তদন্তে ইডি। সিবিআই এর 4টি এফআইআর এর ভিত্তিতে গত মাসে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। এ বিষয়ে মামলাকারীদের থেকে আগেই তথ্য নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর এদিন রাজ্যের 13 জায়গায় ইডির হানা। বেনজিরভাবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে চলে তল্লাশি। যে সময়কার অভিযোগ, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থর। বেআইনি নিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা কি পার্থ নিয়েছেন? মন্ত্রীর সম্পত্তি, ব্যাংকের নথি খতিয়ে দেখে জানার চেষ্টা করে ইডি। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টেও বলা হয়, এসএসসির 5 সদস্যের নজরদারি কমিটি বেআইনি।
তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় এই 5 সদস্যের কমিটি। এসএসসি চেয়ারম্যানকে অন্ধকারে রেখে চাকরির সুপারিশ দেওয়া হয়। অন্ধকারে রাখা হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকেও। সুপারিশ পত্রগুলি এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দেন। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র ছাপার নির্দেশ দেন। সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের বাড়িতে এবার ইডির হানা। একইভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতেও যায় ইডির অফিসাররা। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি তার মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে। এদিন সেই পরেশের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তাদের নজরে মানিক ভট্টাচার্য। বেআইনি নিয়োগের জেরে আর্থিক সুবিধা পেয়েছেন কিনা খতিয়ে দেখতে মানিকের বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলাতেই সম্প্রতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। অবশেষে মিলল খোঁজ। আদালতের সমন পেয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের। আদালতে হাজিরা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির 2 সদস্যেরও। দুজনকেই শনিবার সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ মামলায় কদিন আগেই বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের কথা তোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআই এর প্রাক্তন কর্তা উপেন বিশ্বাস। চন্দন মণ্ডলকে কলকাতা হাইকোর্টে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তার নাকি খোঁজই মিলছিল না। অবশেষে শুক্রবার আদালতে হাজিরা দেন বাগদার চন্দন। উপেন বিশ্বাসকে এদিন আদালতের প্রশ্ন, এনাকে চেনেন? জবাবে উপেন বিশ্বাস বলেন, না, আমাদের কখনো দেখা হয়নি, তাই চিনি না। এরপরে বাগদার চন্দন মণ্ডলকে আদালতের প্রশ্ন, আপনার বিরুদ্ধে কি অভিযোগ জানেন? চন্দনের উত্তর, না, আমি জানি উপেনবাবু ভিডিও ভাইরাল করেছেন। বিচারপতি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন। চন্দন এই অভিযোগ অস্বীকার করেন, বলেন তিনি টাকা নেননি, কাউকে চাকরিও দেননি। এরপরে সিবিআই কে আদালতের প্রশ্ন, চন্দন কি তদন্তে সহযোগিতা করছেন? জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, 2 বার হাজিরা দিয়েছেন, অসহযোগিতার কোনো অভিযোগ নেই। নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে কমিটির 2 সদস্য দেবজ্যোতি ঘোষ এবং পঞ্চানন রায় দুজনেই উপস্থিত ছিলেন। দেবজ্যোতি ঘোষকে বিচারপতির প্রশ্ন, বোর্ডের কটি সভায় উপস্থিত ছিলেন? দেবজ্যোতির উত্তর, 1-2টি বাদ দিয়ে সব কটিতেই ছিলাম। বিচারপতির তখন প্রশ্ন, 2017 সালের 20 নভেম্বর সভার সিদ্ধান্তে সই করেননি কেন? দেবজ্যোতির জবাব, আমরা কোনো সভারই সিদ্ধান্তে সই করি না। তখন বিচারপতি বলেন, আপনি বৈঠকে ছিলেন কিভাবে বোঝা যাবে? দেবজ্যোতি বলেন, উপস্থিতির খাতায় সই আছে। বিচারপতি তখন বলেন, আপনি কি বুঝতে পারছেন যে উপস্থিতির খাতা এবং মিনিটস বুকে সই এক জিনিস নয়? একইভাবে পঞ্চানন রায়কেও এদিন প্রশ্ন করে আদালত। তারপরে দুজনকেই সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, সভায় উপস্থিত থাকা নিয়ে কমিটির 2 সদস্যের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তারা আদৌ সভায় উপস্থিত ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি ভোটের ফল ঘোষণার পরও হাওয়া গরম। বঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা 70, তারা পেয়েছে 71টি ভোট। বাতিল হয়েছে বিজেপি বিরোধী শিবিরের 4টি ভোট। এতেই ক্রস ভোটিং চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস তার টার্গেটেড যে 221টা ভোট দল ভাঙানো দল বদলুদের নিয়ে, সেই ভোট তারা ধরে রাখতে পারবেন না। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে প্রমাণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পরই ফের ক্রস ভোটিং এর দাবি ঘিরে চর্চা শুরু। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ভোট দেন 291 জন বিধায়ক। 5 বিধায়কের দলত্যাগের পর বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 70। ফলে বিজেপির 70টি ভোট পাওয়ার কথা, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে বিজেপি ভোট পেয়েছে 71টি, অর্থাৎ একটি ভোট বিজেপি বেশি পেয়েছে।
291 থেকে বিজেপির 71 ভোট বাদ দিলে থাকে 220টি ভোট। এই ভোট বিজেপি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার পক্ষে যাওয়ার কথা, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যশবন্ত সিনহার পক্ষে পড়েছে 216টি ভোট, 4টি ভোট বাতিল। এই অঙ্ককে হাতিয়ার করেই ক্রস ভোটিং এর অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। দেখুন, তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে যে আমরা ভোট পাবো আমরা তো আগেই বলেছিলাম, নতুন তো কিছু নয়। তৃণমূল কংগ্রেসের বিধায়করা যদি ভুল করে বিজেপিকে ভোট দিয়ে থাকে তাহলে পার্টিটাই ভুল। কোনো ক্রস ভোটিং এর কোনো বিষয়ই নেই। তৃণমূল থেকে কোনো ভোট ওদিকে যায়নি। বহু ক্ষেত্রে বহু নতুন বিধায়ক ছিলেন, কোথাও কোনো ভুলভ্রান্তি কিছু হয়েছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। লড়াই শেষ। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি ছিলেন এনডিএ প্রার্থী, রায়সিনার লড়াই শেষ হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর দাবি ঘিরে রাজনীতির লড়াই কিন্তু চলছে। নিউজ 18 বাংলা। মুনাফা বাড়ল রিলায়েন্স জিও ইনফোকমের। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মের এই সংস্থার নেট মুনাফা 4,335 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 23.8% বেশি। গত বছর নেট মুনাফা ছিল 3,501 কোটি টাকা। আগের ত্রৈমাসিকের থেকে মুনাফা বৃদ্ধি পেয়েছে 3.9%। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নেট মুনাফা ছিল 4,173 কোটি টাকা। গত বছরের তুলনায় রিলায়েন্স জিও ইনফোকমের আয় বৃদ্ধি পেয়েছে 21.6%। সেই বর্ধিত অঙ্ক 21,873 কোটি টাকা।